আপনার ছেলে কোথায়? ছেলে লোকমান মোল্লার কাছে জিজ্ঞান যাইয়া। আপনার ছেলে আপনি জানেন না? না, দানবীরের আড়ালে ভিন্ন এক চেহারা নিয়ে সমাজে দাপিয়ে বেড়ানো এমন চরিত্র এই সমাজে অহরহ। আমার যদি লজও যায় এরকম, আমার যদি আয় না হয়, তাও আমি আপনাদেরকে সাপোর্ট করতে রাজি। অর্থাৎ মুখোশধারী এই ব্যক্তিরা কখনো ক্ষমতাবান আওয়ামী লীগের ছায়াতলে, আবার কখনো বিএনপির বগলে ভিড় করেন। লোকমান মোল্লা এবং তার লোকমান মোল্লা গঙের মালিকানাধীন আমাদের এখানে মোট 10টা প্রতিষ্ঠানের ঋণ বিতরণ করা হয়েছে এবং 10টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছে। 10টা পৃথক মামলা দায়ের করা হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে রূপ বদলানো এসব ব্যক্তিরা মূলত নিজের অপরাধ অপকর্ম ঢাকতেই রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তেমনই এক চরিত্র নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। মাদারীপুর জেলার সদর থানার কলেজ রোড। পেশায় ব্যবসায়ী লোকমান মোল্লা এলাকাবাসীর কাছে পরিচিত মুখ। আপনাদের সেবার মান বাড়ানোর কোনো বিকল্প নাই। আপনারা সেবার মান দিয়ে এই হসপিটালটাকে যেভাবে আসলে আপনারা একটা জায়গায় নিয়েছেন। স্বাস্থ্যসেবা ও কল্যাণকর কাজের পাশাপাশি দান খয়রাতে ভূমিকা রাখা লোকমান মোল্লা শহরের সরকারি নাজিমুদ্দিন কলেজ রোডে গড়ে তুলেছেন প্ল্যানেট নামে একটি বেসরকারি হাসপাতাল। নানান ধরনের যে রুগী আছে, মিনিমাম একটা সাপোর্ট যাতে আমরা দিতে পারি যে সে সুন্দর আর একটা জায়গায় যাবে। পহেলা বৈশাখে হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের উৎসাহ দিতে আয়োজন করেছিলেন উদ্দীপনামূলক এক অনুষ্ঠান। সেখানেই তিনি সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার মহতী উদ্যোগের কথা বলছিলেন। আমার যদি লজও যায় এরকম, আমার যদি আয় না হয়, তাও আমি আপনাদেরকে সাপোর্ট করতে রাজি। আমার কাছে যখন বেতনের একটা বিষয় নিয়ে যায়, আমি কিন্তু সাথে সাথে বলি যে ঠিক আছে। হাসপাতালটিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না দেখে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর পরিকল্পনার কথাও বলছিলেন তিনি। স্থানীয় মানুষকে সেবা দিতে মাদারীপুর শহরের মূল সড়কের পাশে গড়ে তুলেছেন একটি কমিউনিটি সেন্টার। সেবামূলক কাজে নিয়োজিত এই লোকমান মোল্লার আরেক পরিচয়, তিনি পাট ব্যবসায়ী। গোপালগঞ্জ ঘেঁষা মাদারীপুরের রাজুর এলাকায় প্রায় 5 শতাধিক বিঘা জমির উপর গড়ে তুলেছেন বেশ কয়েকটি পাটের গোডাউন। যদিও গোডাউন কর্মচারীদের বাধার মুখে ভেতরের অবস্থা দেখা সম্ভব হয়নি। বিএনপি তথা সরকার দলীয় সমর্থক লোকমান মোল্লা নিজের নামে পোস্টার ব্যানার সাটিয়েছেন পুরো জেলা জুড়ে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় 2 জন এমপির পাশে তার এই ছবি বলে দিচ্ছে তিনি জেলা পর্যায়ের নেতাদের সংশ্লিষ্ট কেউ। সমাজসেবার জন্য পরিচিত এমন একজন ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণ কি? উত্তর খুঁজতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলেছি আমরা। আমি আগামীতে পৌরসভা নির্বাচন করব। সে আমার একটা অভিভাবকের মতো, সে ভোটের রাজনীতিতে সে কিছু মানুষ মেনটেন করে, গরিব অসহায় মানুষদের সে সহযোগিতা করে। সেক্ষেত্রে তাকে দিয়ে যদি একটু প্রোভাইড করে আমার ছবির মাথায় একটু দেওয়ার পর একটু সম্মানিত হয়, আমি তো ওরকম ছোটো কিছু দেখি না। আমি এইভাবে আরিফ ভাই আমাকে একটু সরি, আমি এই ব্যাপারে নিজেরা প্রস্তুতি থাকে, আর ওনার ব্যাপারে আমার বলার মতো কিছু নাই। কিন্তু তিনি তো লোকমান মোল্লার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না। তবে আমরা ধরে নিয়েছি বাংলাদেশের বাস্তবতায় ব্যবসা টিকিয়ে রাখতেই হয়তো রাজনীতিতে সংশ্লিষ্ট হয়েছেন। কিন্তু অনুসন্ধান করতে গিয়ে আমরা লোকমান মোল্লার ভিন্ন একটি পরিচয় খুঁজে পেয়েছি। অর্থাৎ সেবা ও দানবীরের আড়ালে লোকমান মোল্লার ভিন্ন এক মুখোশ রয়েছে। নামে বেনামে এবং পরিচিত জনের নামে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন। তার সেই অপকর্ম নিয়ে ফিরছি একটা বিরতির পর। এটি সেই লোকমান মোল্লার পাটের গোডাউন। প্রায় 500 বিঘা সম্পত্তির এই জমির কেনা মূল্য বিঘা প্রতি গড়ে 5 লাখ টাকা দরে প্রায় 25 কোটি টাকা।
শেড এবং যন্ত্রাংশের আনুমানিক সর্বোচ্চ মূল্য ধরলেও সেটি 10 কোটির উপরে নয়। অথচ এই পাটের গোডাউন দেখিয়ে 10টি কোম্পানি খুলে লোন নিয়েছেন প্রায় 900 কোটি টাকা। প্রতিবেশী চাচাতো ভাই বাচ্চু হাওলাদারকে বানিয়েছেন 6টি লিমিটেড কোম্পানির চেয়ারম্যান। ফলে এসব লোনের দায় পড়েছে তার ঘাড়েও। বাচ্চু হাওলাদার হয়তো নিজেও জানেন না তার নামে ওঠানো এই লোনের তথ্য। বাচ্চু হাওলাদারকে খুঁজতে এবার তার বাড়িতে হাজির টিম সার্চলাইট। বাচ্চু ভাই আছে? একটু দরকার, কথা বলবো। আচ্ছা, ঢাকা থাকে। ঢাকা থেকে? ও, আপনার কি হয়? ছেলে। বাচ্চু ভাই বউ বাচ্চা এখানেই থাকে? হ্যাঁ, কোন অফিসে চাকরি করে? ওই যে রেজিস্ট্রি অফিসে। হ্যাঁ, রেজিস্ট্রি অফিসে। বাড়ি দেখেই বোঝা যাচ্ছে বাচ্চু হাওলাদারের আর্থিক অবস্থা। টিন শেডের এই বাড়িতে শত শত কোটি টাকার ছিটে ফোটাও নেই, এমনকি ভাগ্যও বদলায়নি বাচ্চু হাওলাদারের। বাচ্চু হাওলাদার বাড়িতে নেই, পরিবারের সদস্যরাও বাড়ির বাইরে। একমাত্র স্ত্রী পারভিন নকল নবিশের কাজ করেন মাদারীপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে। সেখানেই কথা হয় তার সাথে। চেয়ারম্যান? হ্যাঁ, সবগুলো চেয়ারম্যান তো অনেক বড় পোস্ট। পোস্ট থাকলে কি হয়েছে যে নামে পোস্ট একটা চেয়ারও নাই, আমার হাজব্যান্ডের একটা চেয়ারও নাই। আর আমি আমার হাজব্যান্ডের এত টাকার মালিক আমি তো পিজিতে ট্রিটমেন্ট করতাম না, ট্রিটমেন্ট করতাম আমি ল্যাবে অথবা অন্য জায়গায়, বুঝছেন? আর আমার পরিস্থিতি এরকম থাকতো না। চেয়ার ছাড়া চেয়ারম্যান বাচ্চু হাওলাদার কাগজ কলমে সাত্তার জুট অ্যান্ড ফাইবার্স লিমিটেড, সাত্তার ট্রেডিং কোম্পানি লিমিটেড, 7 হেভেন লিমিটেড, স্টিয়ার ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড, এসএলজি বেস্ট লিমিটেড, এসএলজি ইউনিক লিমিটেড, স্প্যান স্টার লিমিটেডের চেয়ারম্যান। এর মধ্যে 4টি প্রতিষ্ঠানের কাছে রূপালী ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে 450 কোটি টাকার উপরে। ঋণ খেলাপির অভিযোগে এরই মধ্যে বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে 4টি মামলা করেছে রূপালী ব্যাংক। আর প্রায় 700 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে 10টি মামলা করেছে অগ্রণী ব্যাংক। এর 7টিতে আসামি করা হয়েছে বাচ্চু হাওলাদারকে। তথ্য প্রমাণ বলছে বাচ্চু হাওলাদারকে কোম্পানির চেয়ারম্যান বানিয়ে এমডি বা ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন লোকমান মোল্লা। এছাড়া স্ত্রী শামীমা হক এবং শ্বশুর শফিকুল হক পটনকেও কোনো কোনো কোম্পানির নাম কাওয়াস্তে পরিচালক বানিয়ে ব্যাংকের চোখে ধুলা দেওয়া হয়েছে। যদিও বেশ কয়েকটি 420 মার্কা পারিবারিক কোম্পানি থেকে পরে শ্বশুর ও স্ত্রীর শেয়ার পরিবর্তন করা হয়েছে বাচ্চু হাওলাদারের নামে। রক্তের বাঁধনকে বিপদমুক্ত করতে এমন অভিনব জালিয়াতি নিয়ে শফিকুল হক পটনের মুখোমুখি হতে চাই। এখানকার? আচ্ছা, পটন সাহেবের বাসা কোনটা? এই যে এখানে চলেন একটু কথা বলি। সে তো বাসায় নেই, কোথায়? সে মনে হয় এখন বাইরে গেছে। বাইরে গেছে? বাইরে গেছে, হ্যাঁ। বাসা কি আছে ওনার? বাসাতে এখন বর্তমানে কেউ নাই, আমি একাই আছি। ওটা মানে ড্রাইভার নিয়ে মানে গেছে, মানে তার একটু হাতে মনে সমস্যা, ডাক্তারের কাছে গেছে। পটন বাড়িতে নেই, আর লোকমান মোল্লার স্ত্রী শামীমা হকও পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। সবশেষ অবলম্বন লোকমান মোল্লা। মাদারীপুর শহরে গড়ে তোলা প্ল্যানেট হাসপাতালে হাজির হলাম আমরা, যেখানে তিনি সেবামূলক কথা বলছিলেন। ব্যবসার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানে যে বিভিন্ন লোন টোন যেগুলো হয়েছে, এগুলো কিভাবে হচ্ছে বা কি অবস্থাগুলো অবগত আছে? ভালো চেহারার আড়ালে তার অন্ধকার জগৎ নিয়ে প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন। উত্তর না দিয়ে আমাদেরকে এড়িয়ে গেলেন লোকমান মোল্লা। বাচ্চু হাওলাদারকেই শুধু লোকমান মোল্লা ব্যবহার করেননি, নিজের ভাতিজা নূরে আলম রানাকে বানিয়েছেন 2টি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। নূরে আলম রানার নামে খোলা ব্যবসা প্রতিষ্ঠানের নামেও রয়েছে রূপালী ও অগ্রণী ব্যাংকের শত শত কোটি টাকার ঋণ। এরই মধ্যে রানার নামে 2টি ঋণ খেলাপি মামলা করেছে অগ্রণী ব্যাংক, আর মামলার প্রস্তুতি নিচ্ছে রূপালী ব্যাংক।
এবার রানার খোঁজে তার বাড়িতে টিম সার্চলাইট। আপনার ছেলে কোথায়? ছেলে লোকমান মোল্লার কাছে জিগান যাইয়া। আপনার ছেলে আপনি জানেন না? না, মানে কি দেশে আছে না দেশের বাইরে? আমি জানি না, ওই লোকমানের কাছে যান। লোকমানের কাছে গেলে লোকমানের বলে দিবে সব কিছু। ছেলেকে বিপদে ফেলায় লোকমান মোল্লার উপর রানার মা ক্ষুব্ধ। তাই বলে ছেলের খবর জানেন না, বিষয়টি মোটেও সত্য নয়। আমি এত প্রশ্ন উত্তর আমি দিতাম না। লোকমান সাহেবের কাছে যান, হ্যার কাছে যে প্রশ্ন। আমরা জানতে পেরেছি নূরে আলম রানা এরই মধ্যে দেশ ছেড়েছেন। ভিন দেশে আত্মগোপনে যাওয়া নূরে আলম রানা সাময়িক বিপদ থেকে বাঁচবেন ঠিক, কিন্তু আইনের হাত থেকে রেহাই পাবেন কি? অনুসন্ধান বলছে লোকমান মোল্লার এসব অপকর্মের অন্যতম পরামর্শদাতা তারই আপন ভাই লুৎফর মোল্লা, যিনি 5 বছরের মুক্তিযোদ্ধা দেখিয়ে মুজিবনগর কোটায় সাব রেজিস্ট্রারের চাকরি বাগিয়ে নিয়েছেন। আর সেই চাকরিকে পুঁজি করে এলাকায় গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড়। শহরের মাস্টার কলোনি এলাকায় নির্মাণাধীন 6 ইউনিটের 6 তলা এই ভবনটির মালিক লুৎফর মোল্লা। শুধু এই ভবনই নয়, পাশের এই আলিশান বাড়িটিও লুৎফর মোল্লার। এটা কি লুৎফর মোল্লার বাড়ি? ও, কি হয়নি আপনার? আমরা দেখাশোনা করি স্যার। দেখাশোনা করেন? হ্যাঁ ও, এই বাড়ি পুরোটাই ওনার? হ্যাঁ। এটি লোকমান মোল্লার ভাই সাব রেজিস্ট্রার লুৎফর মোল্লার বাড়ি। আর এই বাড়িটি শুধু নয়, তার এরকম আরও অনেকগুলো বাড়ি রয়েছে, যেটি ধারণা করছেন এলাকার মানুষ যে ভাইয়ের সম্পদ এবং নিজের অনৈতিকভাবে উপার্জিত সম্পদ দিয়ে এই ধরনের সম্পদগুলো করা হয়েছে। আমরা এর সত্যতা যাচাই করব। বিপুল সম্পদ অর্জন আর ভাইয়ের উত্থান বিষয়ে কথা বলতে চাইলেও লুৎফর মোল্লাকে পাওয়া যায়নি। তবে আকস্মিকভাবে 2 ভাইয়ের সম্পদের কুমির হয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী যেমন বিস্মিত, তেমনি কোণঠাসাও। এসির পানি মনে করেন, এই যে এসির পানি আমি কয়েকবারই বলছি এই পাইপটা অনেক দিকে সরাই দাও। পুরে আমার ছাদে এই হাসপাতালের রুগীরা যত ময়লা যত কিছু ফালায়, আমি বলছি, বলার পরে কয়েকে আমরা লাগাই দিমান, ওই যে নেট লাগাই দিমান। সেই নেট আজ পর্যন্ত তারা লাগাই নাই। ও আজকে বড় লোক হয়ে গেছে, ও ধনী হয়ে গেছে। এখন আমার এই পথ দিয়া, আমার দরজা দিয়া ও রাস্তা আরও উঁচা করিয়া রড দিয়া ঢালাই করিয়া নিতে চাচ্ছে। অর্থের সাথে ক্ষমতার প্রভাব, তাতেই বেপরোয়া 2 ভাই। এমনকি লোকমান মোল্লা ভাইয়ের বেটা এদেরকে নিয়ে আমার উপরে একা, আমি সবাই নামাজে গেছে তারাবির নামাজে, তখন সে আইসে আমার উপরে এমনভাবে হামলা করছে যে আমার মাইরা ফেলাইছে। বিএমপি আরম্ভ হয়েছে, এখন বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া ধরছে, বিএমপির লগে আবার ধর্ণা ধরছে। তার মানে এইটাই তার কাজ। কদিন আগেও যিনি আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খানের ক্ষমতা অপব্যবহার করে ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন, সে সময় জালিয়াতি ধরা পড়লেও ব্যাংক তার বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। প্রথমত মামলা দায়ের করার জন্য রাজৌরি থানায় গিয়েছিলাম, ওনাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করার জন্য গিয়েছিলাম। রাজৌরি থানা পুলিশ তৎকালীন সময় মামলাটা গ্রহণ না করায় আমরা পরবর্তীতে বাধ্য হয়ে রাজৌরির আমলি আদালতে, মাদারীপুরে আদালতে মামলা দায়ের করেছি। পট পরিবর্তনে লেবাস পরিবর্তন করা লোকমান মোল্লা এখন বিএনপির বড় নেতা হিসেবে জাহির করছেন। ফলে শঙ্কা দেখা দিয়েছে প্রায় 1000 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অগ্রণী ও রূপালী ব্যাংকের করা 14টি মামলার ভবিষ্যৎ নিয়ে। লোকমান মোল্লা এবং তার লোকমান মোল্লা গঙের মালিকানাধীন আমাদের এখানে মোট 10টা প্রতিষ্ঠানের ঋণ বিতরণ করা হয়েছে এবং 10টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়েছে। 10টা পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের অর্থঋণ আদালতগুলোতে মামলায় দাবিকৃত টাকার পরিমাণ 663 কোটি টাকা। কিন্তু আরও প্রায় 1 বছর হয়েছে, এর উপরে আরও মানে প্রতিদিন গুণিত আমাদের ইন্টারেস্ট হয়। এটা এখন আরও প্রায় 100 কোটি টাকা, আরও বেশি, প্রায় 750 কোটি টাকা এখন এই মুহূর্তে তার কাছে পাওনা আমাদের। তার মানে লোকমান মোল্লার দানবীর হওয়ার মূলে ব্যাংক ঋণের টাকা। আর এসব ঋণ প্রদানের সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের দায় নির্ধারণ করে বিভাগীয় শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের এই কর্মকর্তা। ইন্সপেকশনে ওই গোডাউনে, যে সংরক্ষিত গোডাউন, ওখানে মালামাল কিছু কম পাওয়া গেছে, এখান থেকেই বেসিক্যালি মামলার উদ্ভব। এবং ওখানে আমাদের যে 4 জন ছিল, টেম্পোরারি স্টাফ ছিল, এটা পুঙ্খানু তদন্ত করার পরে ওই 4 জনকে স্যাক করেছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ এসব খেলাপি ঋণের বিষয়ে গৃহীত পদক্ষেপের কথা জানালেও রহস্যজনক কারণে রূপালী ব্যাংকের কেউই এ নিয়ে কথা বলতে রাজি হননি। তবে এক কাজের কথা বলে ঋণ নিয়ে তা সরিয়ে ফেলা বা অন্য জায়গায় স্থানান্তরকে দুর্নীতি দমন আইন কিভাবে দেখে সেই ব্যাখ্যা দিয়েছেন দুদকের সাবেক এই মহাপরিচালক। ভুয়া কোম্পানি তৈরি করা হয়েছে, সেই রকম কোম্পানির নামে যখন ঋণ দেয়া হচ্ছে তখন অবশ্যই এখানে ব্যাংক কর্মকর্তাদের দায় অবশ্যই আছে। তাদের সহযোগিতায় বা তাদেরকে প্রভাবিত করে এখানে আপনার এই ঋণ জালিয়াতি, এটা পরিষ্কার কথা। দুদক কর্মকর্তার মতে প্রতারণামূলক প্রতিষ্ঠান খুলে ঋণ নিয়ে তা আত্মসাৎ করা মানি লন্ডারিং অপরাধ। তাহলে করণীয় কি, এমন প্রশ্ন ছিল সাবেক এই মহাপরিচালকের কাছে। যদি এখানে জালিয়াতি থাকে, ভুয়া কোম্পানি তৈরি করা হয়, কোনো রকম আপনার সিকিউরিটি দেওয়া হয় নাই, জামানত দেওয়া হয় নাই, এইরকম যদি ব্যাপার হয় তাহলে তো এটা ঋণ জালিয়াতিতে পড়ছে। তাহলে তো দুদক এখানে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু করবে, অনুসন্ধান তদন্ত মামলা, এই সমস্তগুলো। নাম কাওয়াস্তে পারিবারিক কোম্পানি খুলে ব্যাংকের টাকা লুট, আর সেই টাকায় দানবীর সাজার মূল নাম প্রতারণা। এমন প্রতারণা দায় কি শুধু একজনের? এখানে ব্যাংক নজরদারি করতে ব্যর্থ হয়েছে অথবা যোগসাজশ করেছে। অন্যদিক থেকে আরও একই ধরনের অপরাধ হয়ে সংগঠিত হয়ে থাকতে পারে, সেটা কোম্পানি রেজিস্ট্রেশন ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালকের মতে এখানে সামষ্টিক দায় রয়েছে, কিন্তু এদের কজন আইনের আওতায় আসছে সেটা বরাবরই প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে। ব্যাংকের কর্মকর্তারা হচ্ছে যে সামনের ফ্রন্টলাইনার, তাদের ভূমিকাটা হচ্ছে সোলজারের মতো, ফুড সোলজারের মতো, কিন্তু মূল ভূমিকাটা হচ্ছে জেনারেল সাহেব। এখানে জেনারেল সাহেব হচ্ছে ব্যাংকের পরিচালক পরিষদ এবং চেয়ারম্যান সহ, তারা কোনো অবস্থায় দায় এড়াতে পারে না। নাম কাওয়াস্তে প্রতিষ্ঠান খুলে ঋণ ব্যবসায়ীদের জন্য ব্যাংক যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গ্রাহকেরও তৈরি হয় আস্থার সংকট। ব্যাংক খাতের এমন অবস্থা কি চলতেই থাকবে নাকি এবার থামবে? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।